নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাম ঠাকুরের কথা বইটি ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। আমি বেশ কয়েকদিন যাবৎ পাঠ করছি। আজকে পাঠ করা শুরু করছি। আগের দিন যা করেছিলাম ঠিক তারপর থেকে। তার আগে আমার পিতা মাতাকে প্রণাম জানিয়ে ও গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে শুরু করছি। জামা কাপড় ছাড়িয়া হাত মুখ ধুইয়া একটু সুস্থ হইয়া বসিয়াই আমি ভদ্রলোককে জিজ্ঞাসা করিলাম যে তিনি ঠাকুরের সম্মুখে হঠাৎ এমন হাউ হাউ করিয়া কাঁদিয়া উঠিয়াছিলেন কেন। তিনি নীরবেই রহিলেন এবং একাধিকবার কথাটা জিজ্ঞাসা করা সত্ত্বেও কিছুই বলিতে চাহিলেন না। কিন্তু আমিও নাছোড়বান্দা অত্যন্ত পীড়াপিড়ি শুরু করিয়া দিলাম। অবশেষে তিনি বলিলেন, কথাটা বলিবার ইচ্ছা আমার আদৌ ছিল না, কিন্তু আপনি যখন কিছুতেই ছাড়িবেন না তখন না বলিয়াই বা কী করি। মতিবাবুর বাড়িতে সেই তক্তপোষের উপর বসিয়া আমার মনে হইল যেন বহু দিনের এক বিস্মৃতি আবরণ ধীরে ধীরে সরিয়া গেল। দেখিলাম যে তিনি সম্মুখে রহিয়াছেন, তিনি যেন আমার চিরপরিচিত নিতান্ত আপনজন। কথা কয়টি বলিয়াই তিনি আবার কাঁদিতে শুরু করিলেন। আমি নীরবেই রহিলাম। কিছুক্ষণ পরে তিনি নিজেই শান্ত হইলেন। স্নানাহারের পর প্রায় ঘণ্টা দুই তাহার সহিত নানা বিষয়ে কথাবার্তা হইল। বুঝিলাম যে তিনি একজন কৃতবিদ্য লোক এবং অনেক বিষয়েই রীতিমতো পড়াশোনা করিয়াছেন। স্পষ্ট স্মরণে আছে যে তাহার সহিত লেনিনের নবগঠিত বোলশেভিক রাষ্ট্র সম্বন্ধে অনেক আলোচনা হইয়াছিল। দেখিলাম যে তিনি মার্ক্সবাদ সম্পর্কে অনেক খবর রাখেন এবং মনে হইল এই এই দুঃখময় মানব সমাজকে চেষ্টার দ্বারা শান্তি ও প্রাচুর্যের এক নতুন স্বর্গে পরিণত করা মার্ক্সপন্থী দিগকের এই জ্বলন্ত বিশ্বাসই তাহাকে মার্ক্সবাদের দিকে আকৃষ্ট করিয়াছে। সে যাহাই হোক, কিছুক্ষণ পরে আমরা দুইজনেই একটু বিশ্রামের চেষ্টা করিলাম। আমি ঘুমাইয়া পড়িয়াছিলাম। জাগিয়া দেখি যে ভদ্রলোক নাই। একতলা আসিয়া অনুসন্ধান করিয়া জানিলাম যে তিনি চলিয়া গিয়াছেন। জীবনে আর তাহার সহিত সাক্ষাৎ হয় নাই। শুধু একবার 4 থেকে 5 ঘণ্টার জন্য এই ভদ্রলোকের সঙ্গ পাইয়াছিলাম। তাহার নামটাও জানিয়া রাখি নাই, কিন্তু তথাপি তিনি আমার মনে বরাবরই একটা বিশিষ্ট স্থান অধিকার করিয়া রহিয়াছেন। তিনি যে অভাবনীয় রকমের ঠাকুরের কৃপালাভ করিয়াছিলেন তাহা আমি আজও ভুলিতে পারি নাই। আর তাই সেই দুনিয়া ভালো করা বাতিকের কথা লইয়া অনেক ভাবিয়াছি এবং অনেক আলোচনা করিয়াছি। কিন্তু সেদিন তাহাকে যাহা বলিয়াছিলাম আজও আমার সেই মত অটুটই রহিয়াছে। আমার বাড়িতে আসিয়া কথা প্রসঙ্গে তিনি আমাকে জিজ্ঞাসা করিয়াছিলেন যে সাম্যবাদীরা যদি তাহার সংকল্প কার্যে পরিণত করিতে পারে, খাওয়া পড়া বাসস্থান শিক্ষা চিকিৎসা ইত্যাদি ব্যাপারে মানুষ যদি নিশ্চিন্ত হইতে পারে, তাহা হইলে দুঃখ বহুলাংশে কমিয়া যাইবে। এ কথা আমি স্বীকার করি কি না। আমি বলিয়াছিলাম যে সুখ দুঃখের রকম ফের হইবে, ইহা আমি অবশ্যই স্বীকার করি, কিন্তু তাহাদের পরিমাপ অন্য প্রকারে হইবে আমি তাহা মানি না। আজ 35 বৎসর পরেও আমি আমার এই মত পরিবর্তনের কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাই নাই। কোথায় যেন পড়িয়াছিলাম যে পুত্রশোকে মহা দুঃখ সন্দেহ নাই, কিন্তু ক্ষুধাৎ পরতর নাস্তি। ক্ষুধার মতন দুঃখ মানুষের অল্পই আছে। এমন যে প্রবল সন্তান শোক, তাহাকেও ক্ষুধাই প্রথম ছাপাইয়া ওঠে। শোক যত মর্মান্তিকই হোক, দুদিন আগেই বা পরেই হোক, শোক বিহ্বলা মাতাকেও কিছু না কিছু মুখে দিতেই হয় এবং তখনই হয় শোক প্রশমনের আরম্ভ। সুতরাং ক্ষুণ্ণিবৃত্তির এবং মানুষের প্রাথমিক প্রয়োজনগুলির যদি একটা নিশ্চিন্ত ব্যবস্থা হইয়া যায়, তাহা হইলে একদিক হইতে মানুষের দুঃখ যে বহুলাংশে লঘু হইয়া যাইবে, কোনো স্থির মস্তিষ্ক ব্যক্তি ইহা অস্বীকার করিবেন না। কিন্তু আদি ভৌতিক দুঃখই মানুষের একমাত্র দুঃখ নহে। গ্যালিলিও যখন প্রকাশ্য আদালতে তাহার বৈজ্ঞানিক অবদানকে প্রত্যাহার করিয়া লইতে বাধ্য হইয়াছিলেন, তাহাতেই তাহার বেশি দুঃখ হইয়াছিল।
অথবা বাকি জীবন অর্ধাসনে বা কখনো কখনো অনশনে কাটাইলে বেশি দুঃখ হইত, এই প্রশ্নের বিচার করিবার কোনো নির্ভরযোগ্য উপায় আছে বলিয়া আমি জানি না। মানব সমাজের অন্তর্নিহিত দ্বন্দ্বই সাম্যবাদের অবলম্বন এবং উহা দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলিয়াই পরিচিত। মার্ক্সবাদীদের মতে সাম্যবাদ প্রতিষ্ঠিত হইতে না হইতেই তাহার প্রতিবাদও সঙ্গে সঙ্গেই শুরু হইয়া যাইবে। পরে আসিবে এক নূতন সমাধান, আবার প্রতিবাদ, আবার সমাধান। মনুষ্য সমাজের বিবর্তন অতীতেও এইভাবেই হইয়াছে, ভবিষ্যতেও এইভাবেই হইবে। কিন্তু আমরা সচরাচর দেখি যে যেখানে দ্বন্দ্ব সেখানেই দুঃখ। সুতরাং এই দ্বন্দ্বের মধ্যে থাকিয়া এবং ইহাকেই নিত্য বলিয়া স্বীকার করিয়া লইয়া দুঃখাবসানের চেষ্টা পণ্ডশ্রম মাত্র। ব্যষ্টি এবং সমষ্টির পারস্পরিক অধিকারের সীমানির্দেশ মানুষ কখনো করিয়া উঠিতে পারে নাই। ব্যাপারটা একাধারে জটিল এবং সূক্ষ্ম, উভয়ের দাবিসাম্য বজায় রাখা মোটেই সহজসাধ্য নহে। ফল দাঁড়াইয়াছে এই যে মানুষ কখনো জোর দিয়াছে ব্যষ্টির উপর, আবার কখনো জোর দিয়াছে সমষ্টির উপর। সমস্যাটার একটা সন্তোষজনক সমাধান কোনো দিনও হয় নাই। আমার বিশ্বাস যে এই কথাটাকে সূত্ররূপে গ্রহণ করিয়া ইতিহাসের আলোচনা করিলে কিছুটা নতুন আলোকসম্পাত হইতে পারে। তো বন্ধুরা, আমি পাঠকে আজকে আর এগিয়ে নিয়ে যাব না, এর পরের দিন ঠিক পরের থেকে পাঠ করব। আজকের মতো পাঠকে এখানেই বিরাম দিলাম।